স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি সঞ্চারে মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। কমলাপুরে যাত্রীদের চাপ, বাস ও লঞ্চেও ভিড়। ভোর থেকে কমলাপুর রেল স্টেশনে বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে যাত্রীদের চাপ দেখা গেছে। শিডিউল বিপর্যয় না হওয়ায় স্বস্তিতে ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা। সরকার নির্ধারিত ঈদের ছুটির শেষে সোমবার অফিস আদালত শুরু হওয়ায় চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে ঢাকামুখী মানুষের ভিড় দেখা যায় কমলাপুর রেল স্টেশনে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা প্রায় সবগুলো ট্রেনে যাত্রী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে রাত্রিকালীন যাত্রাপথে খুব বেশি বিলম্ব না হওয়ায় সন্তোষের কথা জানিয়েছেন যাত্রীরা। আলহামদুলিল্লাহ ভালো, যাওয়ার সময় ওরকম ফেস করি নাই, কিন্তু আসার সময় রিল্যাক্সই আসলাম, তেমন একটা সমস্যা হয়নি আর কি। আল্লাহর রহমতে ভালোই আসছে, সবকিছুই ঠিকঠাক আছে। নির্দিষ্ট সময়ে আমাদের গাড়িটা ছেড়েছে এবং নির্দিষ্ট সময়ে আমরা পৌঁছে গেছি। পরিবারের সাথে ঈদ করতে পারছি, খুব ভালো লাগছে। এবং এবার অন্যান্য বারের মতো টিকিট নিয়ে হ্যাসেলও নাই, কিংবা যাত্রী এত ভিড়ও নাই। এটা মোটামুটি স্মুথ ছিল আর কি, ইমার্জেন্সি টিকিটগুলো পাওয়া গেছে, তো সেক্ষেত্রে ভালো হয়েছে। রাজশাহীতে 12তম আন্তর্জাতিক যোগ দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সরকারি হাইকমিশনার মনোজ কুমার। সকালে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে ভারতীয় সহকারী কমিশনারদের উদ্যোগে 12তম আন্তর্জাতিক যোগ দিবস 2026 পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে সরকারি হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং দুই দেশের সংস্কৃতির মধ্যে গভীর যোগসূত্র রয়েছে। দুই দেশ ভবিষ্যতেও এই বন্ধুত্বকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি যোগব্যায়ামের ইতিহাস ও বিশ্বব্যাপী এর প্রসারের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক, অতিরিক্ত পুলিশ কমিশনার, সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে যোগব্যায়াম অনুশীলন করেন। For the better connectivity, we have been doing all the উন্নত যোগাযোগের জন্য আমরা efforts. ইতিমধ্যেই সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছি এবং উভয় দেশের মধ্যে জনগণের পারস্পরিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। Relations between both the country. ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। সড়ক পরিস্থিতি এবং লঞ্চ ঘাটের পরিস্থিতি নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম খান। আব্দুল আলিম খান, কি অবস্থা দেখতে পাচ্ছেন? ঈদের ছুটি শেষে তো আবারও কর্মব্যস্ত শহরে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ, সেক্ষেত্রে ভিড় কেমন দেখা যাচ্ছে? যে আপনি যেমনটা বলছেন, আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী নদী বন্দরে বর্তমানে অবস্থান করছি। আজকে পটুয়াখালী থেকে মোট 9টি লঞ্চ ছেড়ে যাবে, তার মধ্যে পটুয়াখালী সদর থেকে 5টি লঞ্চ ছেড়ে যাবে। আপনি যদি আমার পিছনে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই মুহূর্তে কিন্তু পটুয়াখালী যে লঞ্চ ঘাট রয়েছে, এই লঞ্চ ঘাটে কিন্তু 5টি লঞ্চ নোঙর করা রয়েছে। এই 5টি লঞ্চই কিন্তু ক্রমান্বয়ে কিন্তু আসলে লঞ্চগুলো ছাড়বে। আর কিছুক্ষণ পরেই 4:20 আসলে এই লঞ্চ ছাড়ার কথা ছিল, আর কিছুক্ষণ পরেই ক্রমান্বয়ে একটি লঞ্চ কিন্তু ছাড়বে। তো 5টি লঞ্চ এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন। আপনি জানেন যে গত 2 দিন আগে মূলত সরকারি ছুটি শেষ হয়েছে। এই শেষ হওয়ার পর লঞ্চঘাটগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় ছিল গত 2 দিন আগে। আজকে একটু ভিড় কম দেখা গেলেও কিন্তু পটুয়াখালীতে 5টি লঞ্চ রয়েছে। এবং আমরা এখানে এসে যেটা দেখতে পেরেছি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ রয়েছেন এবং এখানে আনসার রয়েছে এবং কোস্টগার্ড রয়েছে এবং নদী বন্দর কর্তৃপক্ষ কিন্তু এখানে তদারকি করছে। তো দেখছেন সাধারণ মানুষ কিন্তু এখানে ভিড় করছেন এবং কিন্তু উপচে পড়া ভিড় তেমন লক্ষ্য করা না গেলেও কিন্তু স্বাভাবিকভাবে মোটামুটি ভিড় আমরা দেখতে পাচ্ছি। তো এই নদী বন্দরের চেয়ে আসলে পদ্মা সেতুর কল্যাণে কিন্তু বর্তমানে একটু পটুয়াখালীতে কিন্তু জনসংখ্যা খুবই কম, নদী বন্দর থেকে কিন্তু মানুষ কম যাচ্ছে। কিন্তু বাস টার্মিনাল যে রয়েছে, এই বাস টার্মিনালে কিন্তু মানুষের আনাগোনা বেশ লক্ষ্য করা গিয়েছে। সেখানে কিন্তু টিকিট না পাওয়ার কারণে লঞ্চে কিছু সংখ্যক মানুষ কিন্তু এখানে এসেছে। আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, যেখানে আগে একটি সিন্ডিকেট কাজ করতো, যে সিন্ডিকেট হচ্ছে যে তোষক যেটি ফ্লোরে বিছানো হতো,
সেই সিন্ডিকেট কাজ করতো। সেখানে কিন্তু গত বছরে আমরা দেখেছি যে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তৎপর থাকার কারণে সেই সিন্ডিকেট কিন্তু আসলে ভেঙে দিয়েছে এবং খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে কিন্তু এখানে জনসাধারণ যারা পটুয়াখালী থেকে ঢাকা যাবেন তারা কিন্তু খুব সুশৃঙ্খল ভাবে কিন্তু এখান থেকে যাচ্ছেন এবং যাতে করে বেশি ভাড়া আদায় না করতে পারে তার জন্য কিন্তু জেলা প্রশাসন কিন্তু উদ্যোগ নিয়েছেন এবং তারা কিন্তু তদারকি করছেন যাতে করে অতিরিক্ত যাত্রী বহন না করতে পারে। সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিক্ষণ কিন্তু আসলে মাইকিং করে যাচ্ছেন। তো সর্বোপরি পটুয়াখালীতে এই পটুয়াখালী যে লঞ্চঘাট রয়েছে এর পরিস্থিতি আসলে খুবই চমৎকার রয়েছে, সুস্থ সুশৃঙ্খল ভাবে কিন্তু তারা কর্মস্থলে ফিরছে। তো এই ছিল আমার কাছে পটুয়াখালী থেকে সর্বশেষ। পটুয়াখালী লঞ্চঘাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আলিম খান। দ্বিতীয় হাটেও জমেনি দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার বাজার যশোরের রাজারহাট। সরকার নির্ধারিত দামের চেয়েও কম দামে চামড়া বিক্রি করে লোকসানে ব্যবসায়ীরা। পাশাপাশি চামড়া পাচার নিয়ে শঙ্কা অনেকের। ঈদুল আজহার পর শনিবার প্রথম হাট বসে যশোরের রাজারহাটে। তবে সেই হাটে চামড়া বেচাকেনা ছিল কম। মঙ্গলবার দ্বিতীয় হাট বসলেও এবারের পরিস্থিতি আরও নাজুক। ওঠেনি বড় কোনো চামড়ার চালান। ব্যবসায়ীরা বলছেন লবণ দেওয়ার পর চামড়া প্রক্রিয়াজাত হতে কিছুটা সময় লাগে। এছাড়া দাম কম হওয়ার কারণেও এবার হাটে চামড়া তোলেননি অনেকে। ন্যায্য মূল্য নিয়ে অভিযোগ ছিল মৌসুমী বিক্রেতাদেরও। 400-500 টাকা করে কিনেছি মাল, কিন্তু সেই মাল পাচ্ছে 100 টাকা 120 টাকা করে দাম একটা মাল। খরচ করে এখন এই তো মেলা টাকা লস হয়ে যাচ্ছে। ভালো চামড়া তারা তো ঢাকায় বসে কিনবে, টানারিতে বসে কিনবে, হিমায়তপুর বসে কিনবে, ওরা তো যশোরে আসবে না। এদিকে চামড়া হাটে না উঠলে তা পাচার হয়ে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। আমাদের যশোর অঞ্চলে যে পরিমাণে কুরবানি হয়েছে তার 3 ভাগের 1 ভাগ চামড়াও কিন্তু এখনো আমাদের মোকামে অর্থাৎ হাটে আসেনি। পাচার হলো কিনা পার্শ্ববর্তী সীমান্ত হিসেব থেকে এটা খতিয়ে দেখার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাবো। এই মৌসুমে 1 কোটি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও 2 হাট মিলে 15,000 পশুর চামড়াও সংগ্রহ করা যায়নি বলে দাবি সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশ ভালো নেই এবং জনগণের প্রত্যাশার বিপরীতে দেশ পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেটের বাদাঘাটে চাচার নির্যাতনে নিহত 4 বছরের শিশু ফাহিমার স্বজনদের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সময় তিনি শিশু ফাহিমা হত্যার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ সময় তিনি জ্বালানি তেলের দাম বৃদ্ধির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, তেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর জুলুম করা হয়েছে এবং নতুন করে করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এদেশের মানুষ এত রক্ত এত জীবন দেওয়ার পরে যা প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশার বিপরীতে এখন দেশ। শুধু এইটুকু বলে গেলাম, কিন্তু আমরা এটাও বলে যাচ্ছি ওই স্রোত যত ভয়াবহ হোক এই স্রোতের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ। ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের জন্য কিছুটা স্বস্তির খবর আসছে আগামী বাজেটে। সরকার ব্যাংক হিসাবে আবগারি শুল্ক মওকুফের সীমা 3 লাখ থেকে বাড়িয়ে 5 লাখ টাকা করার চিন্তা করছে। অর্থাৎ বছরে 5 লাখ টাকা পর্যন্ত জমা থাকলে দিতে হবে না আবগারি শুল্ক। ব্যাংক নির্বাহীরা বলছেন, শুল্কমুক্ত জমার সীমা বাড়ানো হলে লাখো ক্ষুদ্র সঞ্চয়কারী উপকৃত হবে, ব্যাংকে বাড়বে আমানতের পরিমাণ। ভবিষ্যতের কথা ভেবে ব্যাংকে কষ্টার্জিত অর্থ জমা করেন আমানতকারীরা। তবে নির্দিষ্ট সীমার বেশি আমানত থাকলে কেটে নেওয়া হয় আবগারি শুল্ক। ছোট আমানতকারীদের জন্য যা বাড়তি চাপ। বর্তমানে কোনো গ্রাহকের ব্যাংক হিসাবে বছরে সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত জমা থাকলে আবগারি শুল্ক দিতে হয় না। তবে 3 লাখ 1 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত জমা হলে দিতে হয় 150 টাকা। আগামী বাজেটে 5 লাখ টাকা পর্যন্ত আমানতে আবগারি শুল্কমুক্ত রাখার প্রস্তাব আসতে পারে। এই সীমা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন আমানতকারীরা। 3-5 এসবে হবে না, এটা মিনিমাম 10 বা 15 লক্ষ হইলে বেটার হয়। 5 লাখের উপরে হয় তখন একটা অ্যামাউন্ট কেটে নিবে, সেটা আমাদের জন্য নিঃসন্দেহে একটা কষ্টকর হয়ে যায়। যদি এটাকে 5 থেকে 10 লাখ পর্যন্ত সরকার করে দেয়, সেটা আমি মনে করি সবচেয়ে বেটার হয়। সবাই এটাতে আরও উদ্বুদ্ধ হয়ে ব্যাংকে আরও টাকা রাখার জন্য তারা অনুপ্রাণিত হবে।
উচ্চ মূল্যস্ফীতির চাপে অনেকেই ব্যাংকে জমানো সঞ্চয় ভেঙে ফেলছেন। ব্যাংকে টাকা জমা রাখার প্রবণতা কমে গেলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা ব্যাংক খাত সংশ্লিষ্টদের। আগামী বাজেটে শুল্কমুক্ত জমার সীমা বাড়ানো হলে লাখো আমানতকারী স্বস্তি পাবে বলেও মনে করেন তারা। যারা গ্রাহক তাদেরকে এতদিন 3 লক্ষ টাকার উপরে আবগারি শুল্ক প্রদান করতে হতো, এখন যখন এটা 5 লক্ষ টাকা হবে, আমার বিশ্বাস ক্ষুদ্র গ্রাহক যারা ব্যাংকে টাকা রাখতো তারা আরও উৎসাহিত হবে এবং তারা লাভবান হবে। মুদ্রাস্ফীতিজনিত কারণে কিন্তু 3 লাখ টাকা এখন 5 লাখের সমকক্ষ চলে আসছে। হ্যাঁ, অতএব সেটা যদি বাড়িয়ে 5 লাখ পর্যন্ত কর ছাড় দেওয়া যায় আবগারি শুল্ক এক্সাইজ ডিউটি, অবশ্যই এটা শুভ লক্ষণ এবং মানুষ আরও বেশি ক্ষুদ্র আমানতকারীরা ব্যাংকমুখী হবে। আগামী অর্থবছর থেকে ব্যাংক হিসাবে 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত স্থিতি থাকলে 500 টাকা শুল্ক দিতে হবে, আর জমার পরিমাণ 5 কোটি টাকা ছাড়ালে শুল্ক হবে 50,000 টাকা। এর মাঝামাঝি আরও কয়েকটি স্তর থাকছে বাজেট প্রস্তাবনায়। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে আরও কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে আশা তৈরি হওয়ায় দাম ক্রমাগত কমেছে। oilprice.com-এর তথ্যানুযায়ী অপরিশোধিত তেলের দামের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে 81 সেন্ট কমে $94.17 নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI এর দাম 76 সেন্ট কমে $91.40 নেমেছে। যদিও যুদ্ধবিরতি এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চুক্তির আশায় মে মাসে তেলের দাম 16%-এরও বেশি কমেছিল। বাজার সংশ্লিষ্টরা বলছেন এই চুক্তি হলে ইরানের তেল রপ্তানি বাড়বে এবং বিশ্ববাজারে সরবরাহ কমবে, ফলে জ্বালানি তেলের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সদর উপজেলার এরুলিয়া এলাকায় বর্তমানে এটি বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিমানবন্দরটি চালু হলে মিলবে যাত্রী সেবা ও কার্গো বিমান চলাচলের সুবিধা। কৃষি, শিল্প, ব্যবসা ও পর্যটনের জন্য দেশের উত্তরাঞ্চলের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র বগুড়া। যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের অন্যতম দাবি ছিল বগুড়া বিমানবন্দরটি পূর্ণাঙ্গভাবে চালুর। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বিমানবন্দর ও কার্গো বিমান চালু হলে উত্তরবঙ্গের কৃষিপণ্য ও ছোট বড় শিল্পের পণ্য সহজেই বিদেশে পাঠানো যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু এটাকে চালুই করতেছে না, এটাকে আন্তর্জাতিক মানে রূপান্তরিত করেছে, প্লাস এটার পাশাপাশি এখানে কার্গো সুবিধা করেছে। উত্তরবঙ্গের বাকি 15টা জেলা বগুড়া থেকে অনেক কাছে অবস্থিত। বগুড়া উন্নত তো হবেই, সেই সাথে বাকি 15টা যে জেলা আছে সেগুলো বগুড়ার সাথে এই বিমানবন্দর সুবিধা ভোগ করে উন্নত হয়। কার্গো বিমান থাকলে যেটা আমাদের বগুড়ার ব্যবসায়ীদের তো সুবিধা হবেই, প্লাস আপনার যেটা সবচেয়ে বড় সুবিধা হবে আমাদের কৃষকদের। সরাসরি কৃষকরা এখান থেকে ইয়ার মাধ্যমে, যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি কৃষকরা একটা রপ্তানি করতে পারবে। সরকারের এই বড় উদ্যোগের ফলে উত্তরাঞ্চলের শিল্প, পর্যটন, বাণিজ্য ও কর্মসংস্থানে ব্যাপক পরিবর্তন আসবে। অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানেও ব্যাপক পরিবর্তনের আশা ব্যবসায়ীদের। এই উত্তরাঞ্চলের দিকে কোনো বিমানবন্দর নেই, আন্তর্জাতিক বিমানবন্দর নেই, সেইটার জন্য বিশেষ করে বগুড়াটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি আমরা যেটা এখন পরিকল্পনা নিয়েছি যে আমরা একটা ফ্লাইং একাডেমিটা চালাবো। তবে এই প্রকল্পের কাজ ঠিক কবে শেষ হবে তা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। ইসলামী ব্যাংক বাংলাদেশের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ ও আমানত সুরক্ষা সহ নানা দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। চট্টগ্রামের আগ্রাবাদে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় আন্দোলনকারীরা অভিযোগ করেন, ব্যাংকটি আবারও দখলের চেষ্টা করা হচ্ছে। এ সময় গ্রাহকরা তাদের আমানতের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। বরিশাল নগরের পূর্ব বগুড়া রোডে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে
অংশ নেন আন্দোলনকারীরা। রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গ্রাহকদের আস্থা ও স্বার্থকে উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর, নীলফামারী ও চাঁপাইনবাবগঞ্জে গ্রাহকদের ব্যানারে মানববন্ধন হয়। বাংলাদেশে এই প্রথম অত্যাধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প নির্মিত হয়েছে মোংলা সমুদ্র বন্দরে। এর ফলে বাণিজ্যিক জাহাজ থেকে সকল প্রকার বর্জ্য সাগরে বা নদীতে ফেলা প্রতিরোধ করা সম্ভব হবে। দূষণ থেকে রক্ষা পাবে সুন্দরবন। সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থানের। সাগর নদীর দূষণ রক্ষায় ঘষিয়াখালী ক্যানেলের পাশে জানুয়ারিতে চালু হয়েছে অত্যাধুনিক বর্জ্য ব্যবস্থাপনা শোধনাগার। জাহাজগুলোর বর্জ্য ফেলা হবে এখানে, পাশাপাশি সংগ্রহ করা হবে নদীতে নিঃসৃত তেল। নবনির্মিত এই প্লান্টের মাধ্যমে বর্জ্যকে পরিশোধনের পাশাপাশি তা ব্যবহারযোগ্য করা হবে। সেসব আবার ব্যবহার হবে বিভিন্ন কলকারখানার কাঁচামাল ও জ্বালানি হিসেবে। ফিনল্যান্ড থেকে আপনার ট্রেনাররা আসছে, আমাদেরকে এক মাস যাবত আপনার ট্রেন আপ করাইছে। মাদার ভেসেলগুলো থেকে যে সমস্ত বজ্রগুলো হয় সেগুলো আমরা কালেক্ট করে নিয়ে এসে প্লান্টে জমা দেবো। বন্দর কর্তৃপক্ষ বলছে, নতুনের প্রকল্পের মাধ্যমে দূষণের কবল থেকে রক্ষা পাবে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানও। সমুদ্রের যে চ্যানেলগুলো আছে এর জীববৈচিত্র্য কিন্তু সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা পাবে এবং এইটি শুধু প্রকল্পের মাধ্যমে কিন্তু আমাদের বন্দরে একটা আয়ের উৎস তৈরি হয়েছে, কারণ এর সাথে রিলেটেড অনেক ভ্যাসেল থাকবে। প্রকল্পের আওতায় দুটি তেল অপসারণকারী জলযান, একটি নৌযান ও জেটি সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হয়েছে। কর্মকর্তারা জানান, এমন প্রকল্প বাংলাদেশে প্রথম। উপকূলীয় পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা পালন করবে। এর পাশাপাশি জনগোষ্ঠীর জীবিকা, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু সংস্থার 2023 সালে শুরু হয়েছে অত্যাধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কাজ। 3 বছরে এর নির্মাণে খরচ হয়েছে 511 কোটি 39 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাশিয়ার মানব পাচারে জড়িত এজেন্সিগুলো সিলগালা করা হয়েছে। অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার সকালে ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, মানব পাচারের সাথে যুক্ত কোনো রিক্রুটিং এজেন্সিকে ছাড় দেওয়া হবে না। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মালয়েশিয়ার শ্রমবাজারে কোনো সিন্ডিকেট থাকবে না। প্রবাসীদের সাথে প্রতারণা করলে জিরো টলারেন্স। এদিকে বিদেশে অবস্থানরত প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে একটি অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, মঙ্গলবার থেকে এই কমিটি কার্যকর হবে। তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি এবং তাদের এজেন্সি স্টিল আমরা যে তাদের অফিসটা আমরা আমাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা সিলগালা করেছি। মানুষের সঙ্গে যারা প্রতারণা এবং এই ধরনের ব্যবসায় যারা আমরা কাউকেই ছাড়ব না। আমরা জিরো টলারেন্স এই ব্যাপারে। লেখক ও ইসলামী চিন্তাবিদ সৈয়দ আবদুল্লাহর জীবনী ও কর্মভিত্তিক বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় হবিগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন সাংবাদিক, গবেষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, বইটিতে সৈয়দ আবদুল্লাহর সাহিত্য, গবেষণা ও ইসলামী চিন্তাধারায় অসামান্য অবদানের কথা তুলে ধরেন, যা নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমদ ইকবাল। বরিশালের বানেরীপাড়ায় ধ্বংসের মুখে মুঘল সম্রাট ও 12 ভূঁইয়াদের ইতিহাসের জীবন্ত সাক্ষী অনন্য নিদর্শন। সেখানে এক আঙিনায় থাকা 40টি প্রাচীন স্থাপনার মধ্যে 16টি এরই মধ্যে বিলুপ্ত হয়ে গেছে। বাকি স্থাপনাগুলো টিকিয়ে রাখতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপ দাবি স্থানীয়দের। গাছগাছালিতে ঢাকা পড়েছে চোখ জুড়ানোর নির্মাণশৈলী। বানারীপাড়ার বাইশারি এলাকার দত্তবাড়িতে আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে প্রায় 450 বছরের পুরনো 2 জমিদার ভাইয়ের বসতভিটা। এক উঠানে থাকা 40টি প্রাচীন স্থাপনার মধ্যে 16টি বিলুপ্ত, বাকি 24টি নিদর্শনও ধ্বংসের ঝুঁকিতে।
1560 থেকে 1600 খ্রিস্টাব্দের মধ্যে 12 ভূঁইয়ার অন্যতম রাজা প্রতাপাদিত্যর বংশধরেরা এখানে জমিদারি শুরু করেন। কুখ্যাত সতীদাহ প্রথার জীবন্ত সাক্ষী জমিদার বাড়ি দেখতে আজও ছুটে আসেন দূর দূরান্তের জ্ঞান পিপাসুরা। তবে সংস্কারের অভাব আর অর্থ সংকটে হারিয়ে যেতে বসেছে এই বিরল ঐতিহ্য। এখন তো লোকজন নানান দিকে ছড়িয়ে গেছে, এই দুই এক ঘর আমরা আছি। এটা প্রায় 200 বছর হয়েছে। আমি ষষ্ঠ প্রজন্মের একজন। আমার নাম হয়েছে শ্যামাপ্রসাদ সরকার। আমাদের মূল জমিদারিটা ছিল মোড়লগঞ্জ, নাজিরপুর। একই স্থানে এতগুলো প্রাচীন স্থাপনা দেশের আর কোথাও নেই। নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে দ্রুত সংরক্ষণ করে এই স্থাপত্যশৈলীকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। আমরা সেই আমলের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে রেখেছি, কিন্তু সেইটা যদি আমরা কাউকে না দেখাতে পারি, না বোঝাতে পারি, তাহলে আমরা ইতিহাস থেকে অনেক দূরে যাব। একটা জাতি গঠনে লোকাল ইতিহাসই সবচেয়ে বড় উপাদান। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হওয়ায় স্থাপনাগুলো পরিদর্শন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এক স্থানে এতগুলো স্থাপনা থাকার বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে করছে বিভাগীয় জাদুঘর কর্তৃপক্ষ। প্রায় 24টি ভবন পুরনো স্থাপনা আর কোথাও নেই না, এরকম এখনও তারা বিষয়টি অবহিত না, কারণ ইতিপূর্বে এটা সংরক্ষণের বিষয়ে আমাদের অধিদপ্তরকে কেউ অবহিত করেনি, চিঠিও দেননি। তো আমি যখন জানতে পেরেছি, আমি ব্যক্তিগতভাবে সেখানে গিয়েছিলাম এবং এটা নিয়ে আমি একটা প্রতিবেদন খুব শীঘ্রই দাখিল করব কর্তৃপক্ষের কাছে। বরিশাল বিভাগে 25টি পুরকীর্তি সংরক্ষিত রয়েছে। বানারীপাড়ার বিরল হেরিটেজকেও দ্রুত সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করার প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।